সেনাপ্রধান মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য হাসনাত এবং সার্জিসকে সেনা সদরে ডেকে নিয়ে চাপ প্রয়োগ করেছেন। চাপ প্রয়োগ করেছেন, এটাই হচ্ছে ওনাদের বক্তব্য। মানে সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে এরা সেনা সদরে গিয়ে এদেরকে ডেকে নিয়ে চাপ প্রয়োগ করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ দিতে হবে। এবং যেটা সেনাপ্রধান অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে আমি এগুলো বলিনি। অনেক বিষয় আলোচনা হয়েছে, তখন আমি আমার অভিমত ব্যক্ত করেছি যে আওয়ামী লীগকে যদি সংশোধন হওয়ার আকারে সুযোগ দেওয়া যায় তাহলে নির্বাচনটা আরেকটু গ্রহণযোগ্য হবে। তো এখানে একটা কথা আছে। কথা হয়েছে কি, হাসনাত এবং সার্জিস তারা বলতেছে, মানে সার্জিস না শুধু হাসনাত, হাসনাত বলতেছে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে হুমকি দিয়েছেন। বাট সেনাপ্রধান বলতেছেন যে আমি ডাকিনি, তারা আমার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করতেছিল, তখন আমি সময় দিয়েছি, কারণ এই দুজনকে আমি সন্তানের মতোই দেখি। এখন আমার কথা হচ্ছে যে হাসনাত বলেছেন যে নতুন দল গঠন হয়েছে, এজন্য এইটা নিয়ে কথা হয়েছে, আমরা গেছি। তাহলে কি এই হাসনাত সার্জিস তারা কি দলের পক্ষ থেকে গিয়েছিল, নাকি তারা ব্যক্তিগতভাবে গিয়েছিল? দলের পক্ষ থেকে গেলে কিন্তু তাদের জাতীয় নাগরিক কমিটি তারা একটা বিজ্ঞপ্তি দিত বা একটা স্টেটমেন্ট দিত যে আজকে আমাদের দুই নেতা হাসনাত সার্জিস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন এবং অত্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূভাবে আলাপ আলোচনা হয়েছে। এটা কিন্তু নাই। তার মানে হচ্ছে হাসনাত এবং সার্জিস তারা ব্যক্তিগতভাবে দেখা করতে গিয়েছেন, এটা কোনো অফিসিয়াল ভিজিট না। এবং সেনাপ্রধান ওটাকে ব্যক্তিগতভাবে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। সেখানে আওয়ামী লীগ নিয়ে সেনাপ্রধানের নিজের একটা ইচ্ছা ছিল। এটা এটা কিন্তু চাপিয়ে দেওয়া না। এবং হাসনাত যে কথাগুলো বলেছেন, এই কথার সঙ্গে আবার একমত নন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা সার্জিস আলম। নাসিরউদ্দিন পাটোয়ারি তো আগেই বলেছেন যে হাসনাতের এই বক্তব্য মানে শিষ্টাচার বিবর্জিত। এখন তার সবচেয়ে কাছের বন্ধু সার্জিস আলম, সেই সার্জিস আলমও তার পক্ষে দাঁড়াননি। সার্জিস আলম আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরো সদস্যদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তারা যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজার তার মাধ্যমে যদি কোনো সমস্যা হতো, যে সেনাপ্রধানের জানানো দরকার হবে, তখন এই মিলিটারি অ্যাডভাইজারের মাধ্যমে ওই যে মেসেজ আদান প্রদানের মাধ্যমে সেনাপ্রধানের সঙ্গে এই হাসনাত সার্জিসের যোগাযোগ হতো। সেই দিন, যেদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি যে ঘটনা কি? সেনাপ্রধান এরকম নো ইফ নো বাট এনাফ ইজ এনাফ বলতেছেন, কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটছে কিনা? কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য আঙ্গুল উঁচিয়ে তিনি তুলনামূলকভাবে, মানে তিনি কিন্তু এরকম লোক না, শান্ত মেজাজের মানুষ। তিনি হঠাৎ করে রেগে গেলেন, স্ট্রেট ফরওয়ার্ড মনে হলো, হার্শ মনে হলো। তখন মিলিটারি অ্যাডভাইজার, যে সেনাপ্রধানের যে মিলিটারি অ্যাডভাইজার, তিনি বলতেছেন যে না, আমি তো এরকম কিছু দেখি না, আমি তো সেনাপ্রধানকে নরমালি দেখি, বাট তোমরা সেনাপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলতে চাও কিনা? তখন সার্জিস বলল হ্যাঁ, বলা যেতে পারে। তো তারপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম, আর কেউ ছিল না। এটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, হাসনাত এবং আমি। এটা সার্জিস বলতেছে আর কি। এবং সার্জিস লিখেছে, অথচ কিন্তু হাসনাত বলছে তার ফেসবুক স্ট্যাটাসে যে সেনাপ্রধান তাদেরকে ডেকে নিয়েছে, অথচ সার্জিস বলতেছে যে সেনাপ্রধান ডাকেনি, আমরাই গিয়েছি। দেখেন তাহলে এখানে সার্জিস আরো লিখেছেন যে মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ করেছে, রিসিভ করেছে, সেনাপ্রধানের বক্তব্যকে হুমকি হিসাবে নিয়েছে এবং ফেসবুকেও সে লিখেছে, এই হিসাবে সেক্ষেত্রে আমার কিছুটা দ্বিমত আছে, মানে সার্জিসের দ্বিমত আছে। সার্জিস বলতেছে যে আমি আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো দেখি। সেটা হচ্ছে যে সার্জিস বলতেছে সেনাপ্রধান কিন্তু আম প্রস্তাব দেননি কোনো, যে হ্যাঁ, এটা প্রস্তাব হবে। এই প্রস্তাব দিলাম, তোমরা রাজি হও, তোমাদের সঙ্গে আসন ভাগাভাগি হবে, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা না, অনেক বিষয়ের আলোচনার পাশাপাশি সেনাপ্রধান তার অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের বিষয়ে। এখানে অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটো সরি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেনাপ্রধান সেদিন অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, পাশাপাশি এই যে হাসনাত বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে, কিন্তু সেনাপ্রধান চাপ দিয়েছেন বলে আমার এখানে মনে হয়নি। বরং সেনাপ্রধান বলেছেন যে আওয়ামী লীগকে রিফাইন্ড করে যদি আনা যায়,
তাহলে ভালো হয়, আর না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা সেনাপ্রধান খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, কিন্তু চাপ দেন। এটা হচ্ছে সাজিশের বক্তব্য। এখন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন সংশোধিত আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগের ভিতর যারা যারা ভালো আছে এখনো, যেমন সাবর হোসেন চৌধুরী, শিরিন শারমিন, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল সেনাপ্রধানের সঙ্গে। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে, কিংবা আদৌ ফিরে আসবে কিনা, এসব বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বন্ধুত্বমূলক আলাপ হয়েছিল ঘরোয়াভাবে। এবং এগুলোতে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, কিংবা স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, এসব নিয়ে কথা হয়েছিল। এখন সাজিশ বলতেছে, কিন্তু যে টোনে হাসনাত ফেসবুকে তার লেখা উপস্থাপন করেছে, আমি মনে করি কনভারসেশনটা এইরকম এক্সট্রিম ছিল না। তবে হ্যাঁ, অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই সেটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের এই স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে সেনাপ্রধানের সরাসরি অভিমত ছিল। যে তিনি বলেছেন যে দেশের একটা স্থিতিশীলতার জন্য বা নির্বাচনটার গ্রহণযোগ্যতার জন্য একটা রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এটা প্রয়োজন। এটা সেনাপ্রধান বলেছেন। বাট হাসনাত যেভাবে বলেছেন যে তিনি হুমকি দিয়েছেন, সাজিশ বলতেছেন যে এটা ছিল না। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে যে আলোচনার এক পর্যায়ে হাসনাত বলে যে যে দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? তখন মানে হাসনাত বলতেছিল যে তখন সেনাপ্রধান রেগে গিয়ে বলেন যে ইউ পিপল নো নাথিং, ইউ হ্যাভ ল্যাক অফ উইজডম এন্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স, যা তোমাদের বয়সে চাইতে বেশি। সাজিশ বলতেছেন যে এটা সেনাপ্রধান বলেছেন এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে ফিরবো, তখন তার পূর্বে বিদায় নেওয়ার সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলেছেন। তবে সেনাপ্রধান এই কথা রেগে গিয়ে আমাদেরকে বলেছেন বলে আমাদের মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক একজন সিনিয়র পারসন যখন জুনিয়রদেরকে অভিজ্ঞতার যে জ্ঞান দেয় ব্যক্ত করে, সেই টোনে বলেছেন, স্নেহ করেই বলেছেন। এটা তিনি হুমকি দেননি। এখন বিভিন্ন জায়গায় যে মিছিল চলতেছে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখামুখি দাঁড় করানোটাও প্রাসঙ্গিক নয়। মানে সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলের মুখামুখি দাঁড় করানোটা প্রাসঙ্গিক নয়, কারণ সেনাপ্রধানের জায়গা ভিন্ন, রাজনৈতিক দলের জায়গা ভিন্ন। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যেই কয়েক জায়গায় বিভিন্ন জায়গায় যেমন ইউটিউবে পিনাকি ভট্টাচার্য সহ ঢাকা শহরেও কিছু লোকজন বলতেছে যে সেনাপ্রধানের পদত্যাগ করতে হবে, সেটিও আমাদের বক্তব্য নয়। আমরা চাই না সেনাপ্রধান পদত্যাগ করুক। এসবের পাশাপাশি সাজিশ বলতেছে যে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে এটাই সঠিক মনে হচ্ছে। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে। মানে এই সময় যে পরিস্থিতি, বিএনপি বলেন, জামাত বলেন, হয়তো আওয়ামী লীগ হতে পারে বা এনসিপি, তারা সবাই কিন্তু সেনাবাহিনীর প্রধানের সঙ্গে গোপনে একটা যোগাযোগ সবসময় রক্ষা করে এবং তারা সেই প্রাইভেসি বজায় রাখে। কারণ সেনাবাহিনী কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয়। সেনাপ্রধানের কাছে গেলে, সেনাপ্রধান যেমন জামাতের কেউ গেলে, বিএনপি কেউ গেলে, সেনাপ্রধান রুমের ভিতর নিয়ে গোপনে অনেক কথাই বলে, মন খুলে কথা বলে যে আসেন আপনারা, সমস্যা কি বলেন, আমি বলি, আমার কাছে আসছেন আপনারা, আমি তো যাইনি। এখন দেশের জন্য যা ভালো হয়, যা কিছু হয় আপনারা বলেন। তো এটা বলি তো সাজিশ বলতেছেন যে আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সাথে আমাদের সরাসরি যদি দ্বিমত থাকে, তাহলে আমরা সেগুলো আমাদের যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির দলীয় ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে, রিফাইন্ড ভার্সন হোক বা যে কোনো ভার্সন হোক, বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমত্যে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে হাসনাত এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালো, এই বিষয়টি আমার কাছে, মানে সাজিশ বলতেছে, এই বিষয়টি আমার কাছে সমুচিত মনে হয়নি, বরং এর